স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর 5 কিলোমিটার ভারতের দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই অংশটি দীর্ঘদিন ভারতের বিএসএফ এর দখলে ছিল, ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না। সীমান্ত এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করার কথা জানান স্থানীয় বিজিবি কমান্ডার। ঝিনাইদহ থেকে শিপলু জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের কোদলা নদী বাংলাদেশ ও ভারতের সীমানাকে বিভক্ত করে বয়ে চলেছে। ভাঙন ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে নদীর মাটিলা এলাকার প্রায় 5 কিলোমিটার অংশ ভারতের ভেতরে ঢুকে যায়। ফলে প্রায় 50 বছর ধরে নদীর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল বাংলাদেশি নাগরিকরা। সম্প্রতি সীমান্ত নকশা অনুযায়ী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নদীর সীমানা পুনর্নির্ধারণ করে। এতে নদী তীরের প্রায় 5 কিলোমিটার অংশ ভারতের দখলমুক্ত হয়। ফলে সীমান্তের কাছ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সরে যাওয়ায় স্থানীয়রা নদীর পানি ব্যবহার সহ মাছ ধরা ও চাষাবাদ করতে পারছে। নদীতে ধান রুতি দিত না, নদীতে লাভ দিত না, গোসল করতে দিত না, মাছ ধরতে দিত না। আর এখন আছে গিয়ে বিএসএফরা অত কিছু করছে না, মানে ওরা একটু ভয়তেই আছে, আমাদের বিডিআরদের ভয় করে। আর বছর আমি আমি যদি ধান নাই গেলাম, ধানটার ঘটাতে পারবো না। সেই ধানটা ছিল আমি প্রতিদিন পাই নিতাম, আর ওরা তারা করতো একদিন আমার গুলি করে যাচ্ছে। আর বছর ঝামেলা হয়েছে, এখন কোনো ঝুট ঝামেলাই নেই, এখন গোসল করতে দেয় পানি। শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় নদীতে মনে করেন নাম দিইনি। এখন বর্তমান বিএসএফ এর দাদাগিরি আর নেই, এখন অনেকটা আমাদের ইয়েতে আছে, নদীতে আমাদের দখলে আছে। সুন্দর পরিবেশে চাষাবাদ করতে পারছি এবং আমাদের যেসব সুযোগ সুবিধা এবং স্বাধীনতা ছিল সেটা সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারছি। গতবারের চেয়ে কিন্তু আমাদের এখন নদীটা খুবই ভালো। গতবার আমরা চাষ করতে পারিনি, কিন্তু এবার কিন্তু আমরা চাষ করতে পারছি। সীমান্ত সুরক্ষা ও সার্বভৌম রক্ষায় সব রকম পদক্ষেপ নেওয়ার কথা জানান বিজিবির এই কমান্ডার। তাদের যে দাবি ছিল, তারা যে দাবি বলে এতদিন ধরে শূন্য রেখা একেবারে নদীর আমাদের প্রান্তেই বিবেচনা করত, সেটি আমাদের এখানে যে নদীর ধারে রেফারেন্স পিলার আছে তার মাধ্যমে আমরা আপাত দৃষ্টিতে নদীর মাঝামাঝি বা নদীর অপর প্রান্তের কাছাকাছি পর্যন্ত যাবে বলে যেটা দাবি করেছি, সেটির জন্য তারা ইতিমধ্যে আমাদেরকে পত্র দিয়েছে একটি জয়েন্ট সার্ভে করার জন্য। অতি সত্বর আমাদের সার্ভে অফ বাংলাদেশকে আমরা পত্র দিয়েছি। এই সার্ভেটা করলেই এক্স্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো, হয়তো আরো বাড়বে ইনশাল্লাহ। সীমান্তের মানুষকে শৃঙ্খলা বজায় রেখে আইন মেনে চলার আহ্বানও জানান তিনি। রেজওয়ান শরীফ, আরটিভি। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, মহেশপুরের সীমান্তবর্তী কোদলা নদীর 5 কিলোমিটার জায়গা ভারতের দখল থেকে উদ্ধার করেছে বিজিবি, আমরা জানি। তো এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলা অবস্থা এখন এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। ডায়না, আপনাকে জানিয়ে রাখি যে আমি ঠিক অবস্থান করছি ঝিনাইদহ মহেশপুর সীমান্তে, ঠিক কোদলা নদীর পাশে। তো আমি কথা বলেছি এখানকার ক্যাম্প কমান্ডারের সাথে। তিনি জানিয়েছেন যে 1961 সাল থেকে তাদের সাথে কিন্তু ভারতের সাথে কিন্তু বাংলাদেশের বিরোধ চলে আসছিল। এখানে বাংলাদেশের নাগরিকদের কিন্তু এই কোদলা নদীতে কিন্তু তাদেরকে পানি ব্যবহার করতে দিত না, এমনকি তাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাতো বিএসএফরা, এমনকি সেখানে গুলিবর্ষণ করা হয়েছে এমনটি অভিযোগ আমরা বিএসএফের কাছ থেকে, বিজিবির কাছ থেকে জানতে পেরেছি। তো তারপরে যখন জানতে পারে যে কোদলা নদীটা সীমান্তটা এই বাংলাদেশের ভিতরে, তখন 1961 সালের ম্যাপ অনুযায়ী তারা ভারতীয় বিএসএফকে তারা চ্যালেঞ্জ করে। এই চ্যালেঞ্জের মুখে তারা উভয় পক্ষ একসাথে বসে পতাকা বৈঠকের মাধ্যমে এবং আইন সিদ্ধান্ত মেনে তারা কিন্তু এখানে এই নদীতে উদ্ধার করেছেন। তো দর্শক আপনাদের একটু দেখাই আমি আরটিভি ক্যামেরার মাধ্যমে, যে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে ঠিক এই সীমান্তের পাশেই কিন্তু কোদলা নদী, এই কোদলা নদীর পাশে কিন্তু অনেকটা জায়গা কিন্তু বাংলাদেশের ভিতরে, তার উপরেও কিন্তু এখানকার সীমান্তবর্তী অঞ্চল মহেশপুরে, এখানে বেশ মাটিলায়া, যাদবপুর বিভিন্ন এলাকা কিন্তু সীমান্তের কাছে। তো আরটিভিতে আপনারা দেখানোর চেষ্টা করে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটি, যে এটি ঠিক ভারতীয় আমাদের শেষ সীমানা, বাংলাদেশ শেষ সীমানা পিলারের কাছাকাছি আমরা অবস্থান করছি। তো দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আমি এখানকার যে স্থানীয় যে কমান্ডার আছে, সেক্টর কমান্ডার কুষ্টিয়া বিজিবির, তিনি জানিয়েছেন
যে বর্তমানে সীমা উত্তেজনা বিরাজ করলেও তারা কঠোর নজরদারিতে আছেন এবং সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে বিজেপি টহল রাখছে যাতে করে বাংলাদেশের নাগরিকদের কোনো অসুবিধা না হয়ে থাকে এবং এই নদী উদ্ধার হওয়ার কারণেই, এই সীমানা উদ্ধার হওয়ার কারণেই মহেশপুরের মানুষের ভিতরে কিন্তু একটা আনন্দ উৎসব বয়ে চলেছে। ডায়না, এই ছিল আমার কাছে ঝিনাইদহ সীমান্ত থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। শরীরে শত শত ছড়া আর স্পর্শকাতর স্থানে বুলেট বিদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৩৫ জনের চিকিৎসা চলছে বিএসএমএমইউতে। আসার কথা, সুচিকিৎসার সব দায়িত্ব নিয়েছে সরকার। জটিল রোগীদের বিদেশে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাকিলা করিম, ক্যামেরায় ছিলেন সাব্বির আহমেদ ভুইয়া। সামনে হলো একটা বাচ্চা ৮ বছরের মতো, ৮ থেকে ১০ বছর হবে, মাথায় বুলেট লাগছে। ওই ছেলেটা হলো রক্ত বমি করতে করতে অ্যাম্বুলেন্সে মারা গেছে, আসিফ মারা গেছে। এখানে সব বুলেটের মানে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র এভাবেই বর্ণনা দেন ৫ আগস্টের পুলিশি নির্মমতার। শরীরে এখনো বয়ে বেড়াচ্ছেন বুলেট ও অসংখ্য ছড়রা। আমার বুলেট লাগার পরে আমি পিছন থেকে লাগছি, তো আমি যখন জিতেছিলাম দৌড় দিয়ে, তখন দেখতেছি একজনের এখানে বুলেট লাগছে। আমারও চোখে সবকিছু মানে ঝাপসা দেখতেছি। তখন আমি হাত থেকে ছেড়ে দিছি, ড্রেনের ভিতরে পড়ে গেছি। একই রকম গল্প মাদ্রাসা ছাত্র হাফেজ খায়রুল ইসলামের। কোমরের নিচে লাগা গুলি এখনো বের করা হয়নি, চলছে বিদেশে অস্ত্রোপচারের প্রস্তুতি। বৃষ্টির মতো গুলি ছিল, তখন একটি বুলেট এসে আমার কোমরের নিচ দিয়ে ঢুকে মেরুদণ্ডে থাকে। তারপর আমি মাটিতে পড়ে যাই। বুলেটটা এখনো আমার ভিতরে, আর যদি ইনফেকশন হয় তাহলে আর বাঁচানো সম্ভব না। আর এখন যদি বুলেট অপারেশন করে বাইর করে, তাহলে অপারেশন থিয়েটারে মারা যাওয়ার চান্স ৯৮%। পুলিশ কিংবা সাবেক সরকারি সংগঠনের তাণ্ডবের শিকার সবার গল্প প্রায় একই। ৪ আগস্ট বিকেলবেলা হেলিকপ্টারে গুলি করার কারণে আমার পাশে একজন মুরব্বী ছিল, ওনার মাথায় এইখান থেকে গুলি ঢুকে এইখান থেকে পুরো বের হয়ে যায়, মানে উনি জায়গায় ডেট হয়ে যায়। তখন আমার এইখানে আপনার পিছনে গুলি লাগে। একটা চোখ আর কি নষ্ট হয়ে গেছে একবারে। ছাত্রলীগার পুলিশ মারছিল কোমরের দিয়ে, ডাইন পায়ে একবারে বল পাই না। আহত হয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা চলা সবার দায়িত্ব নিয়েছে সরকার। বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত তাদের দেখভাল করছেন। 2টা ফ্লোর বরাদ্দ করা হয়েছে সরকারিভাবেই প্রজ্ঞাপনের মাধ্যমে। তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আমাদের এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। এর ভিতরে কিছু কিছু রোগীর জটিলতা রয়েছে, তাদেরকে আমরা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য অলরেডি আমাদের মেডিকেল বোর্ড সাজেস্ট করেছেন। বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা উন্নতির দিকে। শিগগিরই তারা বাসায় ফিরতে পারবেন। যাদের সার্জারি দরকার সার্জারি হচ্ছে, যাদের ফিজিওথেরাপি দরকার ফিজিওথেরাপি। শাকিলা করিম, RTV, ঢাকা। রাজধানীর বিজয় সরণি এলাকার যানজট নিয়ন্ত্রণে গতকাল থেকে শুরু হয়েছে নতুন নিয়মে যানবাহন চলাচল। এই নিয়মে জাহাঙ্গীর গেট হতে বিজয় সরণি হয়ে ডানে চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাহাঙ্গীর গেট থেকে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী বাহনগুলো বিজয় সরণি হয়ে ডানে মোড় নিতে পারবে না। এক্ষেত্রে এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে এবং আগারগাঁও ক্রসিং ব্যবহার করার নির্দেশনা দিয়েছে ডিএমপি। এতে যাত্রী ও চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ট্রাফিক বিভাগ বলছে নতুন এ ব্যবস্থাপনায় যানজট সমাধানে সুফল মিলবে। দর্শক, রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, গতকাল তো নতুন নিয়ম চালু হলেও ছিল শনিবার ছুটির দিন, তো সেক্ষেত্রে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে বিজয় সরণির চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মাহবুবা, আপনি জানেন যে বিজয় সরণির এই সিগন্যালটি কিন্তু রাজধানীর সব থেকে দীর্ঘ এবং ব্যস্ততম সড়ক এবং সব থেকে দীর্ঘ এই সিগন্যালে পরেই কিন্তু মানুষের যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা কিন্তু ঘন্টার পর ঘন্টা ব্যাহত হয় এবং এই কর্মঘণ্টা বাঁচাতে এই সিগন্যালের যাতে ভোগান্তি কমানো যায় সেজন্য কিন্তু গতকাল ডিএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল জাহাঙ্গীর গেট হয়ে যারা আসলে খেজুরবাগান, মোহাম্মদপুর, ধানমন্ডির দিকে যেত, আসলে বিজয় সরণি সিগন্যাল থেকে ডান দিক দিয়ে রাস্তাটি হয়ে যেত, যেটি আসলে নব থিয়েটার হয়ে বেরিয়ে গিয়েছে, সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে কিন্তু তারা এখন প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেখান থেকে যে আগারগাঁয়ের লিং রোড বা সিগন্যালের যে একটি লিং রোড করা হয়েছে সেই রাস্তাটি তারা ব্যবহার করতে পারবে। আমরা দেখেছি সকাল থেকে এখানে কিন্তু অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা কিন্তু
যারা আসলে এই সিগন্যালের যে ব্যবস্থাপনা এবং নতুন যে নিয়ম সেটি কিন্তু যাত্রীদের সামনে তুলে ধরছেন এবং অনেক যাত্রী আসলে কালকে প্রজ্ঞাপন হওয়াতে অনেকেই জানেন না, অনেকেই ভুল করে চলে আসছেন, তাদেরকে কিন্তু বুঝিয়ে আবার ফেরত পাঠাচ্ছেন। এমন চিত্রটি দেখেছি আমরা। কথা বলেছিলাম এখানকার চালক এবং যাত্রীদের সঙ্গে, তারা কিন্তু যেটি জানিয়েছে যে কেউ কেউ কিন্তু এই বিষয়টিকে স্বাগত জানালে অনেকেই কিন্তু এই বিষয়টিকে আসলে মেনে নিতে পারছে না। তারা কিন্তু বলছে যে এই বিজয় সরণি সিগন্যালে আসলে 6 জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে সবসময়। এখন নতুন নিয়ম হওয়াতে কিছুটা ফোর্স বাড়ানো হয়েছে, তবে যখন স্বাভাবিক নিয়মে চলে আসবে তখন কিন্তু এই সিগন্যালের যে মানুষকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে, কারণ এই সিস্টেমটি কিন্তু পালনে যে জনবল দরকার সেই জনবল না থাকায় কিন্তু ভোগান্তিতে পড়তে হবে, এমনটি কিন্তু আসলে বলছে যাত্রী এবং চালকরা। তবে এখন পর্যন্ত সব কিছুই নিয়ম মতোই চলছে, যেহেতু ট্রাফিক পুলিশের যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু তাদের যে নতুন নিয়ম সেটি কিন্তু মানাতে এবং যাত্রীদেরকে জানাতে পারছেন এবং সেই নিয়মে কিন্তু যানজট চলছে, সেই নিয়মেই যানজট চলছে। তো মাহবুবা, এই ছিল রাজধানী বিজয় সরণি থেকে আমার কাছে সবশেষ তথ্য। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্সের কারণে চট্টগ্রামের বাজারে সবজি ছাড়া সব পণ্যের দামে প্রভাব পড়েছে। আড়তে সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে আগের মতোই অস্বস্তি রয়েছে মাছ মাংসের দামে। বাজারে ডিম ডজন প্রতি 125 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। অস্থির চালের বাজার। বাজারে প্রতি কেজি চাল মান ভেদে বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। সংকট দেখা দিয়েছে বোতলজাত তেলের। খুচরা দোকানদাররাও চাহিদা মতো তেল পাচ্ছে না। দর্শক, বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে ভ্যাট ট্যাক্সের প্রভাব নিয়ে ক্রেতারা আসলে কি বলছেন জানাবেন। যে মাহবুবা আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে এবং একই সাথে সরকার নির্ধারিত ভ্যাট ট্যাক্সের কারণে কিন্তু সেটির প্রভাব কিন্তু আরও পড়েছে চট্টগ্রামের বাজারগুলোতে এবং বিশেষ করে ভোগ্যপণ্যের যে বাজার রয়েছে সেখানে কিন্তু আসলে এটার প্রভাব পড়েছে। আমি যদি বলে থাকি, আসলে আমি কিছুক্ষণ আগে একজন দোকানদারের সাথে কথা বললাম, তিনি জানালো আসলে বিশেষ করে যেই পণ্যগুলো আমদানি করা হচ্ছে এবং যে পণ্যগুলোর উপরে সরকার ভ্যাট ট্যাক্স নির্ধারণ করেছে সেই পণ্যগুলো অনেকটা দাম বেড়ে গেছে এবং তারা কিন্তু বেশি দামে কিনে আনতে হচ্ছে। তবে খুচরা দোকানদাররা বললো আসলে এখনো পর্যন্ত ভ্যাট ট্যাক্স নির্ধারণ করা হলো, এই পণ্যগুলো কিন্তু অনেক আগেরই কিনা, কিন্তু এরপরও কিন্তু খাতুনগঞ্জের ব্যবসায়ীরা হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছে, এটা কিন্তু তারা বুঝতেছে না। তবে তারা যেহেতু খাতুনগঞ্জ থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে, সেজন্য তারাও কিন্তু বেশি দামে বিক্রি করছেন বলে তারা জানিয়েছেন। তবে চট্টগ্রামের সবথেকে বড় চাউলের আড়ত পাহাড়তলিতে কিন্তু কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়েছে চাউলের মান ভেদে এবং আরও বাড়তে পারে বলে তারা ধারণা করতেন। তবে চট্টগ্রামের সব ধরনের মশলার দামও বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে যে নিত্যপণ্য আছে শুধুমাত্র সবজি ছাড়া আরগুলোর কিন্তু দাম ঊর্ধ্বমুখী। গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা এবং ডিম বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকার ভিতরে। ফার্মের মুরগি গত সপ্তাহে 10 টাকা কম থাকলেও এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি পেয়েছে 10 টাকা। 190 টাকা থেকে 215 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং সব ধরনের মাছের দাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা একজন দোকানদারের সাথে একটু কথা বলবো, আসলে কেন চাউলের দাম বারবার বৃদ্ধি পাচ্ছে আমরা একটু তার কাছে জানতে চাইবো এবং একই সাথে যে তেলের বোতলজাত তেলের যে প্রক্রিয়া স্বাভাবিক নাই কেন সেটা একটু জানতে চাইবো। আপনি যদি আমাদেরকে বলেন আসলে দাম কেন বারবার বৃদ্ধি পাচ্ছে, কি এটার কারণ কি? নতুন চাউল এখনো বাজারে আসে নাই, এখন যেগুলো আসতেছে এগুলো আগের পুরান চাউলেই। নতুন চাল বাজারে যতদিন আসে নাই ততদিন দাম কমবে না আমার যেটা ধারণা। কিন্তু এখন আমরা পাইকারি দোকান থেকে আনতেছি, আমরা খুচরা বিক্রি করতেছি, পাইকারিরা বলতেছে মানে মোকামে দাম বেশি। কেন দাম বেশি এটা মিল মালিকেরা জানতে পারবে। কোনো সিন্ডিকেট আছে কিনা? সিন্ডিকেট তো অবশ্যই আছে, যে বিভিন্ন কর্পোরেট কোম্পানিরা ধান স্টক করে রাখছে। নতুন ধান যদি বাজারে আসতো তাহলে চাউলের দাম অটোমেটিকলি কমে যেত। আর তেলেরটা হচ্ছে আপনার তেল কিছু কিছু কোম্পানি কিছু কিছু দিচ্ছে, আর আগে যে অ্যাভেলেবেল কোম্পানিরা মাল দিত ওই রকম অ্যাভেলেবেল মাল দিচ্ছে না।
শুনছিলেন একজন দোকানদারের বক্তব্য। তিনি জানালো আসলে চাউলের বাজার কিন্তু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে কর্পোরেট কোম্পানিগুলো, যার কারণে কিন্তু চাউলের দাম কমতেছে না। তবে কবে নাগাদ কমবে সেটাও কিন্তু তারা বুঝতে পারতেছে না। তবে যে বিশেষ করে যারা ক্রেতা আছে তাদের কিন্তু একটাই অভিযোগ, সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বাজারে এই অবস্থা বলে তারা মনে করেন। মাহবুবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সরকারি নিয়মের তোয়াক্কা না করেই খুলনায় চলছে বেশিরভাগ অবৈধ ইটভাটা। এতে ভাটার কালো ধোঁয়ায় জনজীবন বেশি ওঠার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি, গাছপালা ও পরিবেশ। প্রভাবশালী ভাটা মালিকদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রাও। খুলনা থেকে এস.এম. মনিরুজ্জামানের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই কোনো অনুমোদন, তবুও দেধারছে চলছে ইটভাটা। এ চিত্র খুলনার সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রা, দাকো, পাইকগাছা সহ 9টি উপজেলার। স্থানীয়রা জানায়, প্রতিদিন গাছ কেটে কাঠ দিয়ে ভাটায় ইট পোড়ানো হয়। এতে ভাটার কালো ধোঁয়ায় আশেপাশের আম ও কাঁঠাল গাছের মুকুল নষ্ট হচ্ছে। ফলন নেই নারকেল ও সুপারি গাছেও। বিষাক্ত ধোঁয়ায় পরিবেশের পাশাপাশি ক্ষতির মুখে স্থানীয়দের স্বাস্থ্য। সবজি নষ্ট হয়ে যায় একেবারে এই ভাটার কালো ধোয়ার কারণে। পরিবেশ দূষিত করতেছে, নারকেল গাছে নারকেল হচ্ছে না, সুপুরি গাছে সুপুরি হচ্ছে না। বারান্দার ভিতর যে ওই ধোঁয়াটা গেলি আমাদের পেটের ভিতরেও গ্যাস গেছে, ভাত খেতে পারিনি অনেক সময়। জেলা প্রশাসনের তথ্য বলছে, জেলার 9টি উপজেলায় 135টি ইটভাটার মধ্যে অধিকাংশরই অনুমোদন নেই। তবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। খুলনা জেলায় মোট 135টি ইটভাটা আছে, এটার অধিকাংশরই লাইসেন্স নেই। আর যেগুলো লাইসেন্স নেই সেগুলোর বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিব। প্রতি সপ্তাহে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন সহায়তায় আমরা এই অভিযান অব্যাহত রাখছি। ইমরুল কায়েস, RTV। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যকে ধারণ করে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে অমর 21 গ্রন্থমেলার স্টল নির্মাণের প্রস্তুতি। 1 ফেব্রুয়ারি এ মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলায় আইনশৃঙ্খলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। হাতুড়ি পেরেকের ছন্দে নিরলসভাবে কাজ করছেন শ্রমিকরা। সোহরাওয়ার্দী উদ্যানে অমর 21 গ্রন্থমেলাকে কেন্দ্র করে শ্রমিকদের কর্মযোগ্য বলে দেয় দরজায় কড়া নাড়ছে গ্রন্থমেলা। স্টল নির্মাণের পাশাপাশি চলছে বিদ্যুৎ সংযোগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। মারা শেষ, র্যাগের কাজ আছে। 10টা না 12টার মতো করছি, আরো 8টা ধরা আছে। রঙের কাজ তো মোটামুটি ভালো চলতেছে ভাই, একটা করতেছি, আরো 3টা অর্ডার হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হবে জানিয়ে প্রকাশনীর মালিকরা জানান, অনলাইনে স্টল বরাদ্দ দেয় ছিল না ভোগান্তি। অনলাইনে আমরা আবেদন করছি, অনলাইনে সবকিছু পেয়ে গেছি। আমি আমার এ পর্যন্ত বাংলা একাডেমিতে হাজিরাও দিতে হয় নাই। প্যাভিলিয়নের কাজ চলছে, আশা করছি বাকি যেই 4 দিন আছে আমরা শেষ করে ফেলব। গত 8-10 বছরে ইসলামিক প্রতিষ্ঠানগুলো বইমেলাতে স্টল পেত না, এই বছর অনেক ইসলামিক প্রতিষ্ঠান স্টল পেয়েছে। এবারের বই মেলায় নতুন নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে জানিয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বলেন, নির্দিষ্ট সময়ের আগে প্রস্তুত হবে মেলা প্রাঙ্গণ। সর্ববৃহৎ বইমেলা হতে যাচ্ছে, কারণ প্রায় 100 নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এবং বলা যেতে পারে পরিসরও বেড়েছে। পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে, সাদা পোশাকের পুলিশ থাকবেন, পোশাকি পুলিশ তো থাকবেনই। আমার ধারণা নিরাপত্তার বিষয়টি খুব বড় থ্রেট হবে না। বই মেলার প্রতিটি প্রবেশদ্বারে নিরাপত্তার স্বার্থে থাকছে ওয়াচ টাওয়ার, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ডাক্তার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। উত্তরাঞ্চলে অব্যাহত রয়েছে শীতের প্রকোপ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে নওগাঁয় 8.6 ডিগ্রি। ঘন কুয়াশার সঙ্গে মাঘের তীব্র শীতে দুর্ভোগে মানুষজন। দিনের সূর্যের দেখা মিললেও রাতে শীতের প্রকোপ বেশি থাকছে। উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি। গেল 2 দিন থেকে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দিনাজপুরে। শীতের তীব্রতা বাড়ায়, সন্ধ্যা নামলেই জনশূন্য হয়ে পড়ছে সড়ক ও হাটবাজারগুলো। হিলিতে একদিনের ব্যবধানে কিছুটা তাপমাত্রা বাড়লেও কমেনি শীত। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক সোহাগ।
আরিফ, সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে আজকে নওগাঁয়, তো এর প্রভাব আসলে জনজীবনে কতটুকু পড়েছে জানাবেন? ধন্যবাদ মাহবুবা আপনাকে জানিয়ে রাখি, আজ এই মৌসুমের কিন্তু নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস। আজ কিন্তু নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে এই অধিদপ্তরটি। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু নওগাঁ জেলায় 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, রেকর্ড করেছিল বদলগাছি আবহাওয়া অধিদপ্তর থেকে। তো আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই তীব্র শীতের মধ্যে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে একটু রোদের জন্য বা একটু গরম হওয়ার জন্য কিন্তু তারা রোদে এসে বসছেন এবং তারা একটু গরম অনুভূত হওয়ার জন্য কিন্তু তারা একটু রোদে এসে কিন্তু তাদের গা আমলিয়ে দিচ্ছেন। তো আপনাকে জানিয়ে রাখি, এই তীব্র শীতটা কিন্তু নওগাঁ জেলায় রাতে এবং খুব সকালের দিকে কিন্তু বেশ পড়ছে। সকালের দিকে তীব্র শীত হওয়ার কারণে কিন্তু যারা কৃষক রয়েছেন, সাধারণ যারা ধান চাষি রয়েছেন, এরা কিন্তু একটু বিপাকে পড়ছেন এবং সকালে কুয়াশা থাকার কারণে যে কুয়াশা পড়ছে সেই কুয়াশার ফলে কিন্তু যে বীজতলাগুলো তৈরি হয়েছে বা যারা মাঠে ধান লাগাচ্ছেন তাদের কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে এবং বীজতলা নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু তারা আশঙ্কা করছেন। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ জেলায় কিন্তু আজ 9:20 পর থেকে কিন্তু রোদ উঠেছে এবং এই রোদ ওঠার ফলে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু কর্মজীবনে ফিরতে পারছেন। তো এই ছিল নওগাঁ থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। খেলার খবর, বিপিএল সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে আজ থেকে ঢাকায় শুরু বিপিএল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ শুরু দুপুর 1টায়। এদিকে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহী লড়বে টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মিরপুরে ফুরফুরে মেজাজে সেরে নিয়েছে অনুশীলন। হাতে এখনো আছে 4টা ম্যাচ। একটা ম্যাচ জিতলেই তামিমের দলের নিশ্চিত হবে কোয়ালিফায়ার। এমন বাস্তবতায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। টেবিলের তলানিতে থাকা দলটির কোয়ালিফায়ার খেলার স্বপ্ন যেন আকাশকুসুম কল্পনা। তাদের বিপক্ষে মাঠে নামার আগে হট ফেভারিট বরিশাল। সবকিছু বিবেচনায় এগিয়ে থাকবে। দলটা চাইবে 3 ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত করতে। বিপিএল দারুণ উপভোগ করছি। ব্যালেন্সড ও শক্তিশালী এই দল নিয়ে আমরা শিরোপার স্বপ্ন দেখছি। আপাতত কোয়ালিফায়ার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা 3 ডিপার্টমেন্টেই ভালো করেছি। বোলাররা দুর্দান্ত ছিল। সব মিলিয়ে পরের ম্যাচ জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব। দিনের আরেক ম্যাচে সন্ধ্যায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর। এরই মধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করে ফেলা রংপুরের সামনে বিপিএল এর ইতিহাসে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। মাঠের বাইরের নানান ইস্যুতে আলোচনায় থাকা রাজশাহীর সামনে কোয়ালিফায়ার নিশ্চিতের সুযোগ কাগজে কলমে থাকলেও সেটি করতে দলটাকে করতে হবে অসাধ্য সাধন। বাকি 2 ম্যাচ বড় ব্যবধানে জয়ের পাশাপাশি খুলনাকে হারতে হবে বড় ব্যবধানে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সকালে সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নে সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।